দ্য ডিপ ডাইভে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদের চারপাশে প্রতিদিনই ঘটছে, কিন্তু আমরা হয়তো সেভাবে খেয়াল করি না। হুম, ঠিক। বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে, নতুন সফটওয়্যার আসছে। এমনকি একটা বিয়ের অনুষ্ঠান আয়োজন করা, সবকিছুর পেছনেই কিন্তু আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। একদম। আর আমাদের হাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট সলিউশনস বিডির কিছু অসাধারণ ডকুমেন্ট আছে। হ্যাঁ, যা থেকে আমরা এর মূল ভিত্তিটা বোঝার চেষ্টা করব। আর বিষয়টা কিন্তু শুধু বড় কোম্পানির জন্য নয়, যে কোনো বড় পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার যে একটা শিল্প আছে, সেটাই হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমাদের হাতে থাকা কাগজপত্রগুলো তাহলে সেই শিল্পের ব্লুপ্রিন্টের মতো। ঠিক। চলুন ওগুলো একটু ঘেঁটে দেখা যাক। দারুণ আইডিয়া। আচ্ছা, পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন আমরা আজ একটা কাল্পনিক প্রজেক্ট হাতে নিই। যেমন? ধরা যাক আমরা দুজন মিলে একটা কমিউনিটি লাইব্রেরি বানানোর পরিকল্পনা করছি, একদম শূন্য থেকে শুরু করে বই দিয়ে তাক ভরানো পর্যন্ত। এই একটা প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা পুরো পরিকল্পনাটা বুঝে নেব। কি বলেন? চমৎকার প্রস্তাব। তাহলে আমাদের কমিউনিটি লাইব্রেরি প্রজেক্টের প্রথম ধাপ কি হবে? একটা লম্বা কাজের তালিকা তৈরি করা। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। যেমন লাইব্রেরি বানানো, বই কেনা, লোক নিয়োগ দেওয়া, এরকম কিছু একটা। এখানেই কিন্তু প্রথম ভুলটা হয়। মানে প্রজেক্ট ম্যানেজমেন্টে ঠিক লাইব্রেরি বানানোর মতো সাধারণ কথা চলে না। এটাকে বলে ডিফাইন অ্যাক্টিভিটিস, বা কাজগুলোকে একদম সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা। ও আচ্ছা। যেমন লাইব্রেরি বানানোকে আমরা ভাঙতে পারি: ১. জমির অনুমোদন নেওয়া, ২. আর্কিটেকচারাল ডিজাইন ফাইনাল করা, ৩. ভিত্তি খনন করা। বুঝতে পারছি। মানে কাজটাকে এমনভাবে ভাঙতে হবে যেন অন্য কেউ এসেও বুঝতে পারে ঠিক কি করতে হবে। ঠিক তাই। আর প্রত্যেকটা কাজের একটা নিজস্ব পরিচয়পত্র থাকে, যাকে আমরা বলি অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস। পরিচয়পত্র? হ্যাঁ, যেমন দেয়ালগাথা কাজটার দায়িত্বে কে থাকবে, কত বস্তা সিমেন্ট লাগবে, কোন কাজটার পরে এটা শুরু হবে, এই সব তথ্য ওখানে লেখা থাকে। আচ্ছা, তাহলে আমাদের লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠান কি একটা অ্যাক্টিভিটি? ওটা করতে তো কোনো সময় লাগার কথা নয়। খুব ভালো প্রশ্ন। ওটা অ্যাক্টিভিটি নয়, ওটাকে বলা হয় মাইলস্টোন। মাইলস্টোন? হুম, এটা প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা একটা পর্যায়ে শেষ হওয়াকে চিহ্নিত করে। অনেকটা দৌড় প্রতিযোগিতার ফিনিশিং লাইনের মতো। এর কোনো সময়কাল নেই, কিন্তু এটা একটা বড় অর্জন। ওকে, তাহলে আমাদের লাইব্রেরি প্রজেক্টের কাজের তালিকা তৈরি। এখন কি আমরা এক পাশ থেকে সব কাজ শুরু করে দেব? যেমন দেয়াল গাঁথার সাথে সাথেই বই কেনা শুরু করে দিলাম? চাইলেই তো সব একসাথে করা যায় না। এখানেই আসে কাজগুলোকে সাজানোর বিষয়টা, যাকে বলে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। আচ্ছা। এর জন্য প্রেসিডেন্স ডায়াগ্রাম মেথড বা পিডিএম ব্যবহার করা হয়, যা দেখতে একটা ফ্লো চার্টের মতো। কোন কাজের পর কোনটা হবে, কোনটা একসাথে চলবে, তা এই ডায়াগ্রামে দেখানো হয়। এই ডায়াগ্রামে তো দেখছি কাজের মধ্যে কিছু তীরচিহ্ন দিয়ে সম্পর্ক বোঝানো হচ্ছে। এই সম্পর্কগুলো ঠিক কেমন? মূলত ৪ ধরনের সম্পর্ক হয়। সবচেয়ে সাধারণ হলো ফিনিশ টু স্টার্ট, সংক্ষেপে এফএস। ফিনিশ টু স্টার্ট? হ্যাঁ, আমাদের লাইব্রেরির ক্ষেত্রে দেয়ালের প্লাস্টার শুকানোর মানে কাজ এ, সেটার আগে তো রং করা মানে কাজ বি শুরু করা যাবে না। এটাই এফএস। বেশ সোজা। তারপর? এরপর আছে স্টার্ট টু স্টার্ট বা এসএস, মানে একটা কাজ শুরু হলে আরেকটাও শুরু হতে পারে। ও। যেমন লাইব্রেরির আর্কিটেকচারাল ডিজাইন মানে কাজ এ শুরু হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু বইয়ের তালিকা তৈরি আর সেগুলো অর্ডার করা কাজ বি শুরু করে দিতে পারি। দুটো কাজ সমান্তরালভাবে চলতে পারে। আর ফিনিশ টু ফিনিশ বা এফএফ? ওটা হলো একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত আরেকটা শেষ হবে না। ধরুন আমাদের লাইব্রেরির ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ, কাজ এ, পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমরা বাইরের ল্যান্ডস্কেপিং মানে কাজ বি শেষ করতে পারবো না। কেন? কারণ ভেতরে জিনিসপত্র ঢোকানোর জন্য বাইরে হয়তো মাটি খোঁড়াখুড়ি হতে পারে, তাই দুটোকে একসাথে শেষ করতে হবে। চতুর্থটা তো বেশ অদ্ভুত লাগছে, স্টার্ট টু ফিনিশ, এসএফ। একটা কাজ শুরু হলে আরেকটা শেষ হবে। এটা আমাদের লাইব্রেরি প্রজেক্টে কিভাবে কাজে লাগবে? এটা খুবই বিরল সত্যি বলতে। এর ক্লাসিক উদাহরণ হলো শিফটেড ডিউটি। আচ্ছা। ধরা যাক আমাদের লাইব্রেরি নির্মাণের সময় একজন রাতের পাহারাদার আছেন। সকালের শিফটের পাহারাদার কাজ এ কাজে যোগ না দেওয়া পর্যন্ত রাতের পাহারাদার কাজ বি তার ডিউটি শেষ করতে পারবেন না। ও, বুঝেছি। অর্থাৎ নতুন গার্ডের কাজ শুরু হওয়াটা পুরনো গার্ডের কাজ শেষ হওয়ার শর্ত। একদম।
মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার। তার মানে কাজগুলো একে অপরের ওপর নির্ভরশীল, কিন্তু সব নির্ভরশীলতা কি একই রকম জরুরি? না, এখানেই মজাটা। নির্ভরশীলতাও কয়েক ধরনের হয়, যেমন বাধ্যতামূলক বা ম্যান্ডেটারি নির্ভরশীলতা। এটা চাইলেও এড়ানো যাবে না। যেমন বাড়ির ভিত্তি বা ফাউন্ডেশন না বানিয়ে তো দেয়াল তোলা অসম্ভব। এটা প্রকৃতির নিয়ম। কিন্তু ঐচ্ছিক নির্ভরশীলতা বলেও তো কিছু হয়। আমার তো মনে হয় একটা প্রজেক্টে সবকিছুই জরুরি। এখানে পছন্দের সুযোগ কোথায়? দারুণ প্রশ্ন। ঐচ্ছিক বা ডিসক্রিশনারি নির্ভরশীলতা আসে অভিজ্ঞতা আর সুবিধার জায়গা থেকে। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আমাদের লাইব্রেরির ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে নিচতলার সব ঘরের রং শেষ করে তারপর দোতলায় হাত দেব। এটা কোনো নিয়ম নয়, কিন্তু হয়তো একবারে কাজটা করলে কর্মীদের ম্যানেজ করা সহজ হয়। ও আচ্ছা, তার মানে এটা দক্ষতার প্রশ্ন। আর এই সিদ্ধান্তগুলো তো খরচের সাথেও যুক্ত থাকতে পারে, তাই না? অবশ্যই। হয়তো আপনি একবারে সব রং কিনে রাখলে বড় একটা ছাড় পাচ্ছেন, তাই নিচতলার কাজ আগে শেষ করতে চাইছেন। এখানেই সময় আর খরচের মধ্যে একটা বোঝাপড়া চলে আসে। হুম। এছাড়া আরও দুই ধরনের নির্ভরশীলতা আছে, বাহ্যিক বা এক্সটার্নাল, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন সরকারি দপ্তরের থেকে নির্মাণের অনুমোদন পাওয়া, এবং অভ্যন্তরীণ বা ইন্টারনাল, যা আমাদের দলের নিয়ন্ত্রণে। এই নির্ভরশীলতার সাথে জড়িত আরও দুটো শব্দ দেখছি, লিড আর ল্যাগ। নথিতে কেক বেক করার একটা উদাহরণ আছে, কিন্তু আমাদের লাইব্রেরি ক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে? খুব সহজ। ল্যাগ মানে হলো একটা ইচ্ছাকৃত দেরি। দেরি। হ্যাঁ, ল্যাগ। যেমন আমাদের লাইব্রেরির ছাদ ঢালাই কাজ এ দেওয়ার পর আমরা কমপক্ষে ২১ দিন অপেক্ষা করব কংক্রিট জমাট বাঁধার জন্য। তারপর ভেতরের কাজ বি শুরু করব। এই ২১ দিন হলো ল্যাগ। আচ্ছা, আর লিড? আর লিড হলো তার উল্টো, মানে কাজ এগিয়ে আনা। ধরুন, লাইব্রেরির দেওয়াল গাঁথার কাজ এ শেষ হতে ১০ দিন লাগবে। আমরা কিন্তু ৮ দিনের মাথাতেই দেওয়াল পুরোপুরি শেষ হওয়ার আগেই ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের জন্য পাইপ বসানোর কাজ বি শুরু করে দিতে পারি। তার মানে এখানে আমরা দুদিনের লিড নিচ্ছি। ঠিক তাই। দারুণ। তাহলে কাজের তালিকা হলো, তাদের সাজানো হলো, সম্পর্কও বোঝা গেল। কিন্তু আসল প্রশ্ন তো এখনো বাকি। আমাদের লাইব্রেরির দেওয়াল গাঁথতে ঠিক কতদিন লাগবে? এই সময়টাকে আমরা আন্দাজে বলবো। আন্দাজেই, তবে সেই আন্দাজেরও কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সবচেয়ে সহজ আর কম নির্ভরযোগ্য পদ্ধতি হল অ্যানালগাস। অ্যানালগাস? মানে অতীতে বিষম একটা প্রজেক্টের অভিজ্ঞতা থেকে বলা। যেমন আগেরবার লাইব্রেরি বানাতে ১৮ মাস লেগেছিল, এটাও তেমনই লাগবে। আমার মনে আছে একবার আমরা এভাবে একটা অনুমান করে প্রায় ৬ মাস পিছিয়ে গিয়েছিলাম। বলেন কি? হ্যাঁ, সেদিন বুঝেছিলাম এই শর্টকাটের দাম অনেক। তার মানে এটা খুব ঝুঁকিপূর্ণ। এর চেয়ে ভালো কিছু আছে? হ্যাঁ, এরপর আছে প্যারামেট্রিক। এটা তথ্যের ওপর নির্ভরশীল। মানে ডেটা নির্ভর? একদম। যেমন আমাদের কাছে যদি ডেটা থাকে যে একজন রাজমিস্ত্রি দিনে ১০০টা ইট গাঁথতে পারে, আর আমাদের লাইব্রেরিতে মোট ৫০,০০০ ইট লাগবে, তাহলে আমরা হিসাব করে মোট সময় বের করতে পারব। এটা অনেক বেশি নির্ভরযোগ্য। আর এই 3 পয়েন্ট জিনিসটা কি? নথিতে ঢাকা থেকে সাভার যাওয়ার একটা উদাহরণ দেওয়া আছে। 3 পয়েন্ট অনুমান? হ্যাঁ, আরও এক ধাপে গিয়ে এখানে আমরা একটা অনুমানের বদলে ৩টা করি। 3টা? কিভাবে? যেমন আমাদের লাইব্রেরির জন্য সরকারি অনুমোদন পেতে কতদিন লাগতে পারে। সবচেয়ে কম লাগলে, মানে অপটিমিস্টিক, হয়তো ১ মাস। স্বাভাবিকভাবে বা মোস্ট লাইকলি লাগতে পারে ৩ মাস। আর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, মানে পেসিমিস্টিক, লাগতে পারে ৬ মাস। হুম। এই ৩টি মান ব্যবহার করে আমরা একটা গড় সময় বের করি, যা অনেক বেশি বাস্তবসম্মত। এটাই তো বুদ্ধিমানের কাজ। তার মানে শুধু সেরা পরিস্থিতির কথা ভাবলে চলবে না। আর সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা? সবচেয়ে নির্ভুল কিন্তু সবচেয়ে সময়সাপেক্ষ পদ্ধতি হল বটম আপ। বটম আপ? হ্যাঁ, এখানে আমরা আমাদের লাইব্রেরির সবচেয়ে বড় কাজ, যেমন দেয়াল গাঁথা, কে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করব। ইট কেনা, সিমেন্ট মেশানো, একটা দেয়াল গাঁথা, এবং প্রত্যেকটা ছোট কাজের জন্য আলাদা করে সময় অনুমান করে শেষে সব যোগ করব। এতে সময় বেশি লাগলেও ভুলের সম্ভাবনা প্রায় থাকে না, তাই তো? একদম। বাহ! তাহলে আমাদের হাতে এখন কাজের তালিকা, তাদের ক্রম এবং প্রতিটির জন্য সময় সবই আছে। এবার কি আমরা বের করতে পারব
আমাদের লাইব্রেরিটা খুলতে সর্বনিম্ন কতদিন লাগবে? এখানেই কি ক্রিটিক্যাল পাথের ধারণাটা আসে? ঠিক ধরেছেন। আর এখানেই প্রজেক্ট ম্যানেজমেন্টের সবচেয়ে অদ্ভুত সুন্দর আইডিয়াটা লুকিয়ে আছে। কি রকম? একটা প্রজেক্ট সবচেয়ে দ্রুত শেষ করার উপায় হলো এর সবচেয়ে দীর্ঘ রাস্তাটা খুঁজে বের করা। 1 মিনিট, কি বললেন? সবচেয়ে দ্রুত শেষ করতে হলে দীর্ঘতম রাস্তাটা খুঁজতে হবে? এটা তো হেয়ারের মতো শোনাচ্ছে। হেয়ালি বটে। এই দীর্ঘতম পথটিকেই বলে ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ? হ্যাঁ, আমাদের লাইব্রেরি প্রজেক্টের সবগুলো কাজ আর তাদের সময়কাল দিয়ে যদি একটা ফ্লো চার্ট বানানো হয়, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো পথ পাওয়া যাবে। এদের মধ্যে যে পথটার মোট সময়কাল সবচেয়ে বেশি, সেটাই ক্রিটিক্যাল পাথ। আর ওই সময়টাই হলো পুরো প্রজেক্ট শেষ করার সর্বনিম্ন সম্ভাব্য সময়। ঠিক। কেন? কারণটা কি? কারণ ওই পথের কাজগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে সেগুলোর কোনো একটাই যদি একদিনও দেরি হয়, তাহলে পুরো প্রজেক্টের উদ্বোধনের তারিখ একদিন পিছিয়ে যাবে। এ কাজগুলোতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তাহলে ছাড় দেওয়ার সুযোগ কি অন্য কোনো কাজে আছে? যেমন আমাদের লাইব্রেরির জন্য ফার্নিচার অর্ডার দেওয়াটা যদি 1 সপ্তাহ দেরি হয়, তাতে কি কিছু এসে যায়? হয়তো না। এই অতিরিক্ত সময় বা ছাড়কেই বলা হয় ফ্লোট বা স্ল্যাক। ফ্লোট? হ্যাঁ, যে কাজগুলো ক্রিটিক্যাল পাথের ওপর নেই সেগুলোতে কিছুটা ফ্লোট থাকতে পারে। ফার্নিচার আসতে দেরি হলেও হয়তো আমরা অন্য কাজ যেমন লাইটিং বা রং করা এগিয়ে নিতে পারব। কিন্তু ভিত্তি খনন করতে দেরি হলে পুরো প্রজেক্টই বসে থাকবে। তার মানে প্রজেক্ট ম্যানেজারকে সারাক্ষণ ক্রিটিক্যাল পাথের উপর কড়া নজর রাখতে হয়? একেবারে। আচ্ছা, আমাদের হাতে একটা নিখুঁত টাইমলাইন আছে, কিন্তু এটা তো শুধু কাগজে কলমে। এইসব ইট, সিমেন্ট, বই এগুলো কিনতে তো টাকা লাগবে। অবশ্যই। আমাদের হাতে কিছু খবরের কাগজের ক্লিপিং আছে, যেখানে পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো প্রকল্পে খরচ সময়ের সাথে অনেক বেড়ে গেছে। আমাদের ছোট্ট কমিউনিটি লাইব্রেরি যেন একটা আর্থিক ব্ল্যাক হোলে পরিণত না হয়, তার জন্য কি করতে হবে? এই প্রশ্নটাই সবকিছুর মূলে। এখানেই আসে প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট এর ধারণা। এটা শুধু টাকা গোনা নয়। তাহলে এটা কি? প্রকল্পের শুরুতেই ঠিক করতে হবে আমাদের লাইব্রেরির জন্য টাকা কোত্থেকে আসবে, প্রকল্পটি কি আদৌ অর্থনৈতিকভাবে লাভজনক, আর খরচ অনুমান, বাজেট তৈরি এবং নিয়ন্ত্রণের নিয়মকানুনগুলো কি হবে। খবরের কাগজে আমরা যে ব্যয় বৃদ্ধির খবর দেখি, তার একটা বড় কারণ হতে পারে এই প্রাথমিক পরিকল্পনার দুর্বলতা। নথিতে সাঙ্ক কস্ট আর অপরচুনিটি কস্ট নামে দুটো বিষয় আছে। এগুলো বেশ ভারী শব্দ। কিন্তু ধারণা দুটো খুব সহজ আর শক্তিশালী। ধরুন, আমাদের লাইব্রেরির ভিত্তি বানাতে গিয়ে আমরা 1 কোটি টাকা খরচ করে ফেললাম। আচ্ছা। এরপর এক পরীক্ষায় জানা গেল ওই জমির মাটি আসলে নির্মাণের জন্য উপযুক্ত নয়। ওই যে 1 কোটি টাকা খরচ হয়ে গেল, যা আর কোনোদিন ফেরত আসবে না, সেটাই হলো সাঙ্ক কস্ট। ওহ! মানুষের সবচেয়ে বড় ভুল হলো এই সাঙ্ক কস্টের মায়ায় পড়ে আরও খারাপ সিদ্ধান্ত নেওয়া। সঠিক সিদ্ধান্ত হলো ওই 1 কোটি টাকার কথা ভুলে গিয়ে এখন কি করা উচিত তা ভাবা। তার মানে যা চলে গেছে তা নিয়ে ভাবা যাবে না। আর অপরচুনিটি কস্ট? অপরচুনিটি কস্ট হলো একটা কিছু পাওয়ার জন্য সেরা বিকল্পটা ছেড়ে দেওয়ার কষ্ট। যেমন? ধরুন, আমাদের হাতে 20 কোটি টাকা আছে। আমরা এটা দিয়ে লাইব্রেরি বানাতে পারি অথবা একটা কমিউনিটি হেলথ ক্লিনিক বানাতে পারি। যদি আমরা লাইব্রেরি বানানোর সিদ্ধান্ত নিই, তাহলে ওই ক্লিনিক থেকে এলাকার মানুষ যে স্বাস্থ্যসেবা পেত, সেই না পাওয়ার সুবিধাটাই হলো আমাদের অপরচুনিটি কস্ট। পরিষ্কার হলো। তাহলে আমরা আমাদের লাইব্রেরির প্রতিটি কাজের জন্য খরচ অনুমান করলাম। এই অনুমানগুলো কিভাবে একটা আনুষ্ঠানিক অনুমোদনযোগ্য বাজেটে পরিণত হয়? এরও একটা কাঠামো আছে। আমাদের ডায়াগ্রামটা দেখলে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা। প্রথমে আসে প্রতিটি কাজের আলাদা আলাদা খরচের অনুমান বা অ্যাক্টিভিটি কস্ট এস্টিমেট। এরপরের সাথে আমরা যোগ করি কন্টিনজেন্সি রিজার্ভ। কন্টিনজেন্সি রিজার্ভ? এটা হলো জানা ঝুঁকির জন্য বরাদ্দ করা অতিরিক্ত অর্থ। যেমন আমরা জানি বর্ষাকালে বৃষ্টির জন্য নির্মাণ কাজ বন্ধ থাকতে পারে, সেই ক্ষতির জন্য কিছু টাকা আলাদা করে রাখা। এই দুটো মিলে তৈরি হয় কস্ট বেসলাইন। এই কস্ট বেসলাইনই কি তাহলে আমাদের লাইব্রেরির অনুমোদিত বাজেট, যার বাইরে আমরা যেতে পারবো না? একদম। এই বেসলাইনের সাথেই প্রকল্পের আসল খরচের তুলনা করা হয়। তবে এর ওপরে ম্যানেজমেন্ট আরও কিছু টাকা যোগ করে, যাকে বলে ম্যানেজমেন্ট রিজার্ভ। এটা আবার কেন? এটা হলো অজানা বা অপ্রত্যাশিত ঝুঁকির জন্য, যেমন হঠাৎ করে দেশে সিমেন্টের দাম দ্বিগুণ হয়ে গেল। এই সব কিছু মিলেই তৈরি হয় মোট প্রজেক্ট বাজেট। আমাদের কাছে একটা এসকার্ভ গ্রাফও আছে। এখানে নীল রেখাটি হলো কস্ট বেসলাইন, মানে আমাদের পরিকল্পনা, আর লাল রেখাটি হলো প্রকৃত খরচ, মানে বাস্তবতা। ঠিক।
তার মানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমাদের লক্ষ্য হল এই দুটো রেখাকে চুম্বকের মতো একসাথে লাগিয়ে রাখা। নিখুঁত বলেছেন। এই গ্রাফটা সময়ের সাথে সাথে আমাদের লাইব্রেরির পরিকল্পিত আর আসল খরচের ছবিটা তুলে ধরে। দুটো রেখার মধ্যে দূরত্ব যত বাড়বে বুঝতে হবে বিপদ তত ঘনিয়ে আসছে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমাদের কমিউনিটি লাইব্রেরির একটা ধারণা থেকে শুরু করে কাজগুলোকে সংজ্ঞায়িত করা, সেগুলোকে সাজানো, সময় অনুমান করা, সেই দীর্ঘতম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল পাথ খুঁজে বের করা এবং সবশেষে একটা বিস্তারিত বাজেট তৈরি করা, এই কাঠামোগত পদ্ধতি আসলে যে কোনো জটিলতাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। একদম। একটা সফল প্রকল্প আর যে প্রকল্পগুলো সময় ও খরচের হিসেবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের মধ্যে মূল পার্থক্যই হল এই সুশৃঙ্খল পরিকল্পনা। খবরের কাগজে আমরা যে ব্যয়বৃদ্ধির উদাহরণ দেখি, তার পেছনে পরিকল্পনার ঘাটতি প্রায়ই একটা বড় অনুঘটক হিসাবে কাজ করে। এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমাদের নথিতে সময় বাঁচানোর জন্য ক্র্যাশিং, মানে অতিরিক্ত টাকা খরচ করে লোকবল বাড়িয়ে কাজ দ্রুত করা, এবং ফাস্ট ট্র্যাকিং, মানে ঝুঁকি নিয়ে একাধিক কাজ একসাথে চালানো, এর মতো কৌশলের কথা বলা আছে। দুটোই খরচ এবং ঝুঁকি বাড়ায়। ঠিক। ভাবুন তো, আমাদের লাইব্রেরিটা উদ্বোধনের তারিখ থেকে 6 মাস পিছিয়ে আছে। তখন কি অতিরিক্ত টাকা খরচ করে বা ঝুঁকি নিয়ে কাজটা দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক হবে? আর এই সিদ্ধান্তটা নেওয়ার চূড়ান্ত অধিকার কার থাকা উচিত? প্রজেক্ট ম্যানেজারের, নাকি যিনি এই লাইব্রেরির জন্য অর্থায়ন করছেন তার? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।